This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই গরমে অর্ডার দিয়েছিলেন আইসক্রিমের। कौन? आइसक्रीम डिलीवरी। অনলাইন ডেলিভারি অ্যাপে পছন্দের আইসক্রিমের অর্ডার ডেলিভারি হয় সময় মতো। কোন আইসক্রিম খেতে গিয়ে যা ঘটল, আইসক্রিম থেকে বেরোয় কাটা আঙুল, চমকে ওঠে পুরো পরিবার। 3 आइसक्रीम मंगवाए थे और तीनों मैंगो आइसक्रीम थे। पता नहीं कैसे हो गया, एक बटर स्कॉच उसमें आ गया और वो बटर स्कॉच हमने मंगवाया भी नहीं था। वो बटर स्कॉच बाय मिस्टेक आ गया था हमारे ऑर्डर में, और वो अनफॉर्चुनेटली वो बटर स्कॉच मैंने ही खाया था, तो उसमें वो ह्यूमन का वो जो उंगली है वो उसके मिलना है। फाइट नहीं हो रहा था, वो बहुत हार्ड था। मुझे लगा कि देखने दो क्या है, मुझे देखना चाहिए मुझे, कि मैंने निकाला फिर मुंह से और देखा, फिर मैं ऐसे शॉक हो गया कि क्या है। मेरे हाथ से कांपने लगे कि क्या है। मुझे लगा पहले कोई तो भी कार्टिलेज का पीस है, जो ऐसे चिकन का बोन का पीस आता है, वो दिख रहा था। আইসক্রিম খাওয়া তখন মাথায়, ছুটতে হয় থানায়। एफआईआर दर्ज किया है। अभी जो हमारा ये जो आइसक्रीम मंगाई थी कंप्लेंट ने, इसके जो लोग हैं उनको भी हमने बुलाया है। उनसे भी तहकीकात करेंगे कि वो जो स्टॉक आया था कहाँ से आया था, कहाँ उसका मैन्युफैक्चरिंग हुआ था, ये सब तहकीकात जारी है। পুলিশ খুঁজছে আইসক্রিমে আঙুল এলো কি করে। আর মুম্বাইয়ের মালাডের ওই পরিবার, অপ্রত্যাশিত ঘটনায় নিশ্চয়ই আইসক্রিম খাওয়ার বাসনা আপাতত গলে জল। আইসক্রিমকে ইতালিতে বলে জেলেতো, ফ্রান্সে গ্লেস আর রাশিয়ায় মেরোজেনও বলা হয়, আর ফার্সিতে বলা হয় বাস্তানি। আরও নিশ্চয়ই বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম ঠামে নিশ্চয়ই ডাকা হয়। ঘটনা হচ্ছে নামে কি আসে যায়, যে নামেই ডাকা হোক না কেন, আইসক্রিম খেতে ওই চামচ আর আঙুল দুটোই তো লাগে। এবার খেতে খেতে যদি দেখেন আইসক্রিমের ভেতরেই রয়েছে একটা আস্ত কাটা আঙুল, তাহলে তো আইসক্রিম খাওয়া মাথায় উঠবে। জন্মের মতো আইসক্রিম খাওয়ার লোভ কেটে যেতে পারে। আমরা শিওর, জানেন তো, ওই যে মুম্বাইয়ের ওই ব্র্যান্ডন নামের ছেলেটা, যে ওই শুনলেন তো কী বললো, খেতে গেছিলো, খেতে খেতে যখন ওই শক্ত কিছু মুখে পড়েছে, কামড়াতে পারছে না, তখন মুখ থেকে বের করে প্রথমে ভেবেছিল চিকেনের টুকরো, আর তারপরে দেখেছে কাটা আঙুল। আমি শিওর ও ভবিষ্যতে আর কোনো দিন আইসক্রিম খেতে পারবে না। খেলেই ওর মনে হবে যে ভেতরে কিছু না কিছু রয়েছে, আর যদি খায়ও পুরো আইসক্রিম ঘেঁটে দেখে তারপর খাবে। তাহলে বুঝতে পারছেন ওর লাইফে আইসক্রিমের কী অবস্থা। আইসক্রিমের অর্ডার দিলে এবার যে কেউ ভাববে যে আইসক্রিমের মধ্যে অন্য কিছু নেই তো, অথচ নর্মালি কী ভাবার কথা, আইসক্রিম তো কাপের, আইসক্রিমের কাপ বা আইসক্রিমের কোন, তার মধ্যে তো আইসক্রিমই থাকবে, ওই আঙুল টাঙুল থাকবে, এটা কিন্তু কেউ ভাবতো না। আচ্ছা, সবসময় যেখানে যা থাকার কথা বা যা থাকবে বলে ধরে নেওয়া হয় সেটাই কি থাকে? এই যেমন কোচবিহারের নিশীথ প্রামাণিক, নিশীথ ভেবেছিলেন যে ইভিএমের ভেতর ওই ভোটগুলো যেগুলো রয়েছে জমা, সেগুলো বেশিরভাগই পদ্ম চিহ্নে ভোট। ইভিএম খোলার পর দেখলেন সব আঙুলগুলো ভুলভাল জায়গায় গিয়ে পড়েছে। তার নামের পাশে ভোট পড়েছে কম, আর বেশি ভোট পড়েছে তৃণমূলের ওই জগদীশ বসুনিয়ার নামের পাশে। ভোটের হিসেব নিকেশ বোঝার পর কোচবিহারের ওই বিজেপি প্রার্থীও মনে হচ্ছে ওই ব্র্যান্ডনের পরিবারের মতোই চমকে গেছে। তবে তার একটা সুবিধা আছে, মুম্বাইয়ের ওই পরিবারটা তারা জানে না যে কীভাবে আইসক্রিমের ভেতরে এইভাবে কাটা আঙুল চলে এলো। নিশীথ প্রামাণিক তিনি এক্ষেত্রে একদম আলাদা। তার কথা শুনে মনে হচ্ছে কেন তার প্রত্যাশা পূরণ হলো না, বা কেন তিনি অপ্রত্যাশিত জিনিসকে প্রত্যাশিত জায়গার থেকে বেরোতে দেখলেন, সেটা একদম পরিষ্কার বুঝে গেছে। জেলার 8% বুথ, অর্থাৎ প্রায় 164টি বুথে আমাদের প্রাপ্ত ভোটের সংখ্যা যেখানে শুধুমাত্র 6000, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 1,06,000 সামথিং। বুথের দরজায় সেন্ট্রাল ফোর্স থাকলেও বুথে শান্তিপূর্ণ ভোট হলো। গ্রামে গ্রামে কিন্তু প্রচুর অশান্তি হয়েছে, গ্রামে কিন্তু রিগিংটা গ্রামের ভেতর থেকে হয়েছে। ফর্ম 17 CA যে ইভিএম এর নাম্বার ছিল, সেই ইভিএম এর নাম্বারের সঙ্গে যে ইভিএম খোলা হয়েছে সেই ইভিএম এর নাম্বার কিন্তু মেলেনি। এই সংখ্যাটা কিন্তু একটি দুটি না,
বহু সংখ্যক ইভিএম এর এই নম্বর কিন্তু মেলেনি। খুব কাছাকাছি দুটো শব্দ, রাগ আর অভিমান। একটা লাগে ইগোয় আর অন্যটা মনে লাগে। এই নিশীথ প্রামাণিকের কোথায় লেগেছে বলুন তো? কথা শুনে মনে হচ্ছে তার মনেই লেগেছে আঘাতটা। ভীষণ অভিমান হয়েছে। প্রথমত তার অভিমানটা হচ্ছে ওই কেন্দ্রীয় বাহিনীর ওপর, কারণ তাদেরকেই তো তিনি স্বজন বলে ভেবেছিলেন। নিশীথের দাবি কি, কোচবিহারের 8% গ্রামের ভোটার ভোটই দিতে যেতে পারেননি, অথচ সব ভোটার যাতে ভোট দিতে পারেন তার জন্যই তো ওই কেন্দ্রীয় বাহিনীকে পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। তারপরেও কেন ভোট দিতে পারলো না কোচবিহারের 8% ভোটার? না, তার উত্তর নিশীথ প্রামাণিক দেননি, তিনি বরং আরেকটা প্রশ্নের জায়গা তৈরি করে দিয়েছেন। নিশীথ কি বলেছেন জানেন? বহু ভোটিং মেশিনের নম্বর নাকি মেলেনি। ভোট গ্রহণের আগে যেরকম ওই নম্বর মিলিয়ে ভোট কেন্দ্রে ইভিএম নিয়ে যান ভোটকর্মীরা, তেমনি ভোট গ্রহণের পর সিল করা ইভিএমগুলো সব গণনা কেন্দ্রে পৌঁছে দেওয়াটাও কিন্তু ভোট কর্মীদের দায়িত্বের মধ্যে পড়ে। ভোটিং মেশিনগুলো সেগুলো ওই স্ট্রং রুমে থাকে, সেখানে সিসি ক্যামেরা ছিল, কেন্দ্রীয় বাহিনী ছিল, পুলিশ ছিল, মানে 2-3টে স্তরের নিরাপত্তা বলয় ছিল, একদম সুনিশ্চিত নিরাপত্তা। এই কাউন্টিংয়ের দিন ভোট গণনা কেন্দ্রে ওই ইভিএমগুলো যেগুলো পৌঁছয় ওখান থেকে বার করে, স্ট্রং রুম থেকে বার করে, তারও প্রবল কড়া নিরাপত্তা থাকে। তাহলে ইভিএমের নম্বর না মেলার পেছনে কী কারণ থাকতে পারে? বদলে গেছিলো মেশিনগুলো? হ্যাঁ, গণনার টেবিলে গিয়ে ওই ভোটিং মেশিনটা পাল্টেছিল, না অন্য কোথাও গেলে কীভাবে পাল্টালো এটা বুঝতে পারছি না, জানেন তো। কারণ নিশীথ প্রামাণিক এর বেশি আর কিচ্ছু বলেননি, কিন্তু যেটা বুঝতে পারছি, প্রত্যাশা পূরণ না হওয়ায়, মানে ভোটের ফল তার মতে অপ্রত্যাশিত হওয়াতে নিশীথ প্রামাণিকের ভীষণ অভিমান হয়েছে ওই জাতীয় নির্বাচন কমিশনের ওপরেও। নিশীথ প্রামাণিক এই জায়গায় আমাদের একটা অপ্রত্যাশিত মোড়ে এনে দাঁড় করিয়ে দিয়েছেন। কারণ ইভিএম পাহারা দেওয়ার দায়িত্বে কারা ছিল? কেন্দ্রীয় বাহিনী। গণনা কেন্দ্রে কারা ছিল? কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রীয় বাহিনী কাদের অধীনে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। কোন মন্ত্রক? তার সাথে নিশীথ প্রামাণিকের কী সম্পর্ক? আরে নিশীথ প্রামাণিকই তো এতদিন ওই স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তাহলে সেই অর্থে নিশীথ কিন্তু তাদের মন্ত্রক, তাদের সরকারের দিকে এই অভিযোগের আঙুলটা ঘুরিয়ে দিয়েছেন। আর কার দিকে নিশীথের অভিযোগের আঙুলটা উঠেছে? জাতীয় নির্বাচন কমিশনের দিকে। নির্বাচন কমিশন যতই সাংবিধানিক সংস্থা হোক, বাস্তবে নির্বাচন কমিশনকে কেন্দ্রের সঙ্গে জড়িত বলেই তো বিরোধীরা মনে করেন। এবার বিরোধীদের যুক্তি যদি মানতে হয়, কেন্দ্রের শাসক দলের একজন প্রতিনিধি এভাবে কমিশনকে সন্দেহ করার মানে তো ঘুরিয়ে গিয়ে সরকারকেই সন্দেহ করা। 5টা বছর যে সরকারের মন্ত্রী ছিলেন নিশীথ প্রামাণিক, সেই সরকারকেই সন্দেহ করলেন, তাদের ওপরেই অভিমান করলেন। এটা তো একরকম অপ্রত্যাশিত ঘটনাই, তাই না? চারপাশে তার মানে বুঝতে পারছেন অপ্রত্যাশিত ঘটনার ঘন ঘটা। অবশ্য যতই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হন, আফটার অল নিশীথ প্রামাণিক তো আপনার আমার মতোই একজন সাধারণ মানুষ। আর পরিবর্তিত পরিস্থিতিতে তো যে কোনো মানুষেরই মানসিকতার পরিবর্তন হয়। তাই হেরে যাওয়ার পর হয়তো তিনি যে সরকারের মন্ত্রী ছিলেন, সেই সরকার সম্বন্ধে বা তিনি যে মন্ত্রকের মন্ত্রী ছিলেন, সেই স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে মনটা হয়তো বদলে ফেলেছেন, অথবা তার মানসিকতার পরিবর্তন হয়েছে, হতেই পারে। দেখুন, নির্বাচন কমিশন সম্পর্কেও হয়তো আগে যে মানসিকতা ছিল সেটাও হয়তো এখন আর নেই। কার যে কখন মন পরিবর্তন হবে সেটা কেউ বলতে পারে নাকি? মন বদল মানুষ মাত্রেই হয়, কিন্তু ভোটের হারে বদল, হ্যাঁ সেটাও হয়। পরিবর্তন বা বদল, ভালো বা খারাপ, যেভাবেই দেখা হোক না কেন, বদল মানেই জড়িয়ে থাকা কিছু বিতর্ক, যে বিতর্ক পিছু ছাড়েনি এবারের লোকসভাতেও। 19 এপ্রিল প্রথম দফায় ভোট হয়েছিল। প্রথম দফায় জানা যায় ভোটের হার 60%। দ্বিতীয় দফায় ভোট হয়েছিল 26 এপ্রিল। দ্বিতীয় দফায় প্রথমে জানা যায় ভোটের হার 60.96%। 30 এপ্রিল জানা যায় প্রথম দফায় ভোটের হার বেড়ে 66.14%, আর দ্বিতীয় দফায় 60.96% থেকে ভোটের হার বেড়ে হয়েছে 66.71%। হঠাৎ শুনতে পেলাম 5.75% ভোট,
যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, একটা নোটিশ জারি করেছে। ফার্স্ট ফেজে কি ছিল, সেকেন্ড ফেজে কি ছিল, কত ভোটার ছিল, কত মেশিন ইউজ হয়েছিল, সেটা আমরা জানতে চাই। হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয়। প্রায় 19 লক্ষর মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে। নির্বাচন কমিশন প্রথম দফায় বললো 60% ভোট, দ্বিতীয় দফায় 61, এখন দুদিন পরে বেড়ে হয়ে গেল 66%। এটা ভোজবাজি নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় বা সুজন চক্রবর্তীরা একচোখে অভিযোগটা করেছিলেন দ্বিতীয় দফার ভোটের পরেই। সুজন চক্রবর্তীর দমদম কেন্দ্রেও সেই বিতর্কের রেস থেকে যায়। দমদমে প্রথমে জানা যায় ভোট পড়েছে 72.37%। পরে দেখা যায় ভোটের হার বেড়ে হয়েছে 73.81%। 9 কেন্দ্রে প্রথমে জানা যায় ভোটের হার 73.79%। পরে জানা যায় ভোটের হার বেড়ে হয়েছে 76.8%। বারাসাতে প্রথমে ভোটের হার ছিল 76.11%, পরে হয় 80.18%। বসিরহাটে প্রথমে ছিল 82.81, পরে বেড়ে হয় 84.31%। মথুরাপুরে প্রথমে ছিল 80.73%, পরে ভোট বেড়ে হয় 82.02%। একইভাবে যাদবপুর ও কলকাতার 2 কেন্দ্রেও ভোটের হার পরে বৃদ্ধি পায়। বিরোধীদের যাবতীয় অভিযোগ অবশ্য প্রথম থেকে উড়িয়ে দিয়েছিল কমিশন। কমিশনের স্পষ্ট যুক্তি ছিল ত্রুটিহীন ও স্বচ্ছ পরিসংখ্যান দিতেই বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। এই যে ধরুন লোকসভা ভোট চলাকালীন প্রত্যেকটা দফার শেষে ওই তৃণমূল সহ ইন্ডিয়া জোটের সব দলগুলো এই স্ট্রং রুমে ইভিএমের সুরক্ষা নিয়ে বিভিন্ন রকম বক্তব্য রাখছিল, সুরক্ষা নিয়ে বিভিন্ন রকম সন্দেহ প্রকাশ করছিল। বা যখন ভোটের পার্সেন্টেজের হিসেবে বদল দেখা যাচ্ছিল ভোটের দিন ভোটদানের যা হার বলে জানা গেছে, দুদিন পর নির্বাচন কমিশনের হিসেবেই তার থেকে বেশি ভোট পড়েছে বলে দেখানো হচ্ছে, তখনও এই ইন্ডিয়া জোটের শরিকরা কিন্তু কমিশনের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল, কারচুপির অভিযোগ পর্যন্ত করেছিল। কিন্তু এখন ভোট মিটে যাওয়ার পরে ইন্ডিয়া জোটের অন্য দলগুলো বা তৃণমূল কারোর মুখে কিন্তু ইভিএম সংক্রান্ত কোনো কথা নেই, বা ভোটের পার্সেন্টেজ অদল বদল নিয়েও কেউ কোনো কথা বলছে না। ওই বললাম না, মানুষের মন কখন যে পরিবর্তন হবে আপনি ধরতেই পারবেন না। সে নিশীথ প্রামাণিকই হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়, কোন পরিস্থিতিতে যে কার মানসিকতার পরিবর্তন হবে সেটা একমাত্র তিনি জানেন, ঈশ্বরও জানেন না। এরকমই কিছু অপ্রত্যাশিত মানসিকতার বদল নিয়ে আজ কিছু কথা বলবো, জানেন তো। এবং কথাগুলোর পেছনে রাগ লুকিয়ে আছে নাকি অভিমান, হ্যাঁ সেটাও বোঝার চেষ্টা করব। এবং এই সব কিছুর জন্য কিছু কথা বলবো, যে কথাগুলো আজ না বললেই না। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অপ্রত্যাশিত একটা সমস্যার মধ্যে পড়েছেন? তিনি সোশ্যাল মিডিয়ায় কার্যত একটা খোলা চিঠি লিখেছিলেন, কিন্তু হয়তো ভেবেছিলেন যে তিনি কি বোঝাতে চাইছেন সেটা চিঠি পড়েই সবাই বুঝে যাবেন, মানে সবার বোধ বুদ্ধির ওপর তার নিশ্চয়ই সেই ভরসাটা ছিল। মুশকিল কী হয়েছে জানেন তো, তিনি কি বোঝাতে চেয়েছেন সেটা সম্ভবত কেউ কিছুতেই পরিষ্কার করে বুঝে উঠতে পারেননি। এক এক রকম মানে হচ্ছে, হয়তো লেখার মধ্যে থেকেই বিভিন্ন রকম মানে বেরিয়ে আসছে। কিন্তু যাই হোক, তিনি ভেবেছিলেন এক, লোকে হয়তো অন্যরকম ভাবছিল, এরকমই তো ব্যাপারটা। সংগঠনে সাময়িক বিরতি নেওয়ার কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণও জানিয়েছিলেন যে চিকিৎসার প্রয়োজন। আবার সেই সঙ্গে এটাও জানিয়েছিলেন এই অবসরে বাংলার মানুষের অভাব আর চাহিদা কি সেটাও বোঝার চেষ্টা করবেন। এবার দেখুন, এই দুটো লাইন থেকে আমরা কি বুঝেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনের কাজে ছুটি নিচ্ছেন, কিন্তু রাজনীতিতে ছুটি নিচ্ছেন না। আচ্ছা, এটা আমাদের দোষ। চিকিৎসার প্রয়োজনে যদি তিনি ছুটি নেন ঠিক আছে, কিন্তু মানুষের খবরাখবর যদি রাখেন, রাজনীতিকরা তো সেটাই করেন, ফলে রাজনীতিতে ছুটি নিচ্ছেন না, এটাও আমরা ধরে নিয়েছিলাম। এবার মজার ব্যাপার হচ্ছে, আমাদের মতোই ওই বিরোধীরাও, তারাও বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন বুঝতে ব্যর্থ হয়েছেন, এটা তাদের বক্তব্য শুনেই বোঝা যাচ্ছিল। এবার তার দলের নেতারা নিজেরা তারা কতটা বুঝতে পেরেছেন
সেটা নিয়েও একটু সংশয় জাগছিল, হয়তো আমাদের মনে না জাগলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে সংশয়টা জেগেছিল। দেখো যদি ছুটিতে যায়, বরাবরের জন্য ছুটিতে আসে, সবসময় মেয়াদ বলে দেয়, একটা 6 মাসের, 3 মাসের, 2 মাসের, স্কুলের ছুটি হোক, চাকরির ছুটি হোক, বা অভিষেক যখন এর আগে গেছে চিকিৎসার জন্য, এবার হচ্ছে তোমার গিয়ে কোনো মেয়াদহীন। এটা আমার কিছু বলার নেই, হয় পিসিকে জিজ্ঞেস করো না ভাইপোকে জিজ্ঞেস করো। তার অনেক ইচ্ছে ছিল, আশা ছিল যে পিসিকে দিল্লি পাঠিয়ে পশ্চিমবঙ্গের রাজত্বটা তিনি সামলাবেন, সেটা সম্ভব হয়নি। ফলে একটা মানসিক যন্ত্রণা আছে, খুব স্বাভাবিক কারণে হয়তো তাই কিছুদিন বিরাম চাইছেন। কিসের চিকিৎসা, চোখের না মাথার, সেটা তো আগে পরিষ্কার হয়নি। আদৌ চিকিৎসা হবে কি বাইরে যাবেন সেটাও আমাদের কাছে পরিষ্কার নয়। হ্যাঁ, ব্যথাটা কোন কোন জায়গায়, হ্যাঁ, পিসি দিল্লিতে না যেতে পারার ব্যথা, পিসিমণি তার কথা শুনে প্রার্থী না দিতে পারার ব্যথা, নাকি তার চোখের দৃষ্টির সমস্যা, নাকি মানসিক যন্ত্রণা, মানসিক ভারসাম্যহীনতা, এগুলো নিয়ে এখন বলার সময় আছে। বিরোধীদের বলবো দয়া করে এই নিয়ে আনন্দে থাকুন। মাইন্ড ইওর ওন বিজনেস অ্যান্ড অয়েল ইওর ওন মেশিন। তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার, আপনি দূরবীন দিয়ে ওই পরিবারে ফাটল খুঁজতে পারবেন না। আর অন্যদিকে আপনার দলকে মানুষ যখন বিসর্জন করেছে, খাদের কিনারায় পৌঁছে গেছে, নিজেদের দলটাকে দয়া করে টিকিয়ে রাখুন, যাতে 2026-এ আমরা আপনার বিরুদ্ধে লড়াই করার সুযোগ পাই। তা না হলে সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, আপনারা নিজেরা লড়তে লড়তে যদি শূন্য হয়ে যান, তাহলে আমরা বিরোধী পাবো না লড়াইয়ের মাঠে। উত্তম সুচিত্রার ওই সাগরিকা ছবিতে জীবন বোসের একটা সংলাপ রয়েছে, হঠাৎ মনে পড়ে গেল, জানেন তো? তেল দেওয়া যার স্বভাব, সে নিজের নাকি পরের বিচার করে না, চরকা পেলেই তেল দিয়ে দেয়। বিরোধীরা যদি তৃণমূলের চরকায় একটু তেল দিয়েই থাকেন, শান্তনু সেনের অত রেগে যাওয়ার কোনো কারণ আছে বলুন? তেল বেশি পড়লে চরকা তো আরও মসৃণভাবে ঘুরবে, চাকার আওয়াজ কম হবে। নাকি তৃণমূলে কোথাও কোথাও আশঙ্কা রয়েছে বেশি তেলে পথ পিছল হয়ে গেলে দুর্ঘটনাও ঘটে যেতে পারে। এই পোস্ট নিয়ে যদি বারবার মন্থন হয়, ওই যেভাবে অমৃতের কলস তোলার জন্য মন্থন হয়েছিল সেই রকম আর কি, তাহলে হয়তো হলাহলও উঠে আসতে পারে। আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যায় না, তাই না? হয়তো তাই অভিষেকের ঘনিষ্ঠ বৃত্ত থেকে ওই পোস্টের একটা ব্যাখ্যা আজ দেওয়া হয়েছে। ওই পোস্টের মাধ্যমে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের একাংশকে বার্তা দিতে চেয়েছেন। তার মধ্যে মন্ত্রিসভার সদস্যরা আছেন এবং পুরপ্রধানদেরও একাংশ নাকি রয়েছেন। তাদের নাকি ঘুরিয়ে চরম বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বার্তাটা কি? কাজ করুন, নয়তো পথ ছাড়ুন। এটা খুব এই মুহূর্তে আর কি অত্যন্ত একটা সুচিন্তিত এবং সেই অর্থে আপনার আমাদের মতো সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপযোগী একটা বার্তা। দেখুন, 2026-এর আগে সরকারকে স্বাস্থ্য, শিক্ষা, জল নিয়ে কাজ করতে হবে, এটাও নাকি ওই বার্তার মধ্যে লুকিয়ে আছে। কি সর্বনাশ বলুন তো! এরপর থেকে এই বিরতিতে যাওয়ার মানে তো ভয়ানক দাঁড়াবে। মানে যদি ধরুন এটার মানে দাঁড়ায় যে আমি সাময়িক বিরতিতে যাচ্ছি, এর মানে হচ্ছে তুমি কাজ করো, তাহলে এবার তো যখন অফিসের বসেরা ছুটি নেওয়ার কথা বলবেন, কর্মীদের মনে তো আতঙ্ক তৈরি হয়ে যাবে। বসের ছুটি যাওয়ার বার্তা মানে কর্মীদের টার্গেট বেড়ে যাওয়া। অবশ্য অভিষেকের ঘনিষ্ঠ মহল এই বিভ্রান্তিটাও কাটিয়ে দিয়েছে। এই বিরতির সঙ্গে বার্তার নাকি কোনো সম্পর্ক নেই। অভিষেক তিনি যে মানুষের অভাব আর চাহিদার কথা বলেছেন, তার অর্থ হচ্ছে যারা সেই চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে তাদের ঘুরিয়ে বার্তা দেওয়া। আচ্ছা, উদ্দেশ্য তো কাজের গতি বাড়ানো, তাহলে ঘুরিয়ে বার্তা না দিয়ে সরাসরি দিলেই তো বেশি সুবিধে হতো। যারা কাজ করেননি বলে অভিযোগ, তারা কাল ওই সোশ্যাল মিডিয়া পোস্টটা পড়েই যদি সরাসরি তারা বুঝতে পারতেন, কাজ শুরু করে দিতে পারতেন। আজ ঘনিষ্ঠ মহল তাদের ঘনিষ্ঠ মহলে কি জানাবেন তার থেকে আমরা জানবো, তারপর সেটা খবর হবে। সেই খবর টিভিতে দেখে বসে থাকা তৃণমূল নেতারা গা ঝাড়া দেবেন, তারা একবার যাচাই করে নেবেন যে সত্যিই খবরটা ঠিক কিনা। এত কিছুর পর যদি কাজ শুরু করতে হয়, তাহলে কতটা যে কাজের কাজ হবে সেটাই তো বলা মুশকিল। এবার কালকের বিরতি দেখুন, আজকে বার্তা হয়ে গেল। এত ঘোর প্যাচের প্রয়োজন ছিল কি? নাকি সরাসরি বার্তা দেওয়ার একটু অসুবিধে রয়েছে? রাজ্য মন্ত্রিসভার প্রধান তো আবার মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রীদের বার্তা দেওয়ার অধিকার একমাত্র তার। তিনি যে বার্তা দিচ্ছেন না তাও তো নয়। নবান্নের বৈঠকে দুদিন আগেই প্রশাসনকে নাকি ধরে ধরে
একদম যাবতীয় বার্তা যেরমভাবে দেওয়ার দিয়ে দিয়েছেন আর কি। রাজ্য পুলিশকেও রেয়াত করেননি। সচিবদের শাসন করার দুটো অর্থ জানেন তো, এক ঝিকে মেরে বউকে শেখানো, মানে সচিবকে বকে মন্ত্রীদের বার্তা দেওয়া আর মন্ত্রীকে বুঝিয়ে দেওয়া আমি সরাসরি সচিবের সাথে কথা বলছি, তোমার অস্তিত্বই আমার কাছে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দেওয়া মানে কিন্তু বেশ স্ট্রং বার্তা। তিনি যখন এত স্ট্রং বার্তা মন্ত্রীদের দিয়েই দিচ্ছেন, তারপর অভিষেকের শাসনের কি প্রয়োজন? নাকি অভিষেক স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিছু বার্তা দিতে চেয়েছেন? দেখুন, অভিষেক এমনিতে সরকারের সরাসরি কেউ নন, মন্ত্রীকে তিনি কি করে নির্দেশ দেবেন, মানে অ্যাটলিস্ট সরকারি কাজের ব্যাপারে? তাহলে তো বিরোধীরা রেড়ে করে উঠতে পারেন, বলতেই পারেন যে তোমরা যেভাবে খুশি পার্টি চালাতে চাও চালাও, এটা তোমাদের ব্যাপার। কিন্তু সরকার সেটা তো জনগণের টাকায় চলে, অর্থাৎ সরাসরি মন্ত্রীদের বার্তা অভিষেক দিলে আবার অন্য বিতর্ক হতে পারত। তাই কি আসলে এই ঘনিষ্ঠ মহল, দেখুন মন্ত্রীদের পাশাপাশি পুরো প্রতিনিধিদের মানে কাউন্সিলরদেরও বার্তা দিয়ে দিয়েছেন অভিষেক। বলেছেন ঘনিষ্ঠ মহল যে ওই বার্তাটা একদম সরাসরি তাদের কাছে অবধি পৌঁছে দিতে চান তিনি, অভিষেক, যে বলতে চান যে তারা অনেক হয়েছে, এবার কাজকর্ম করো আর কি। সিম্পল বার্তা তো, এই বার্তা তো সরাসরিও দেওয়া যেত না, নাকি অনেক সমস্যা ছিল? এটাও হতে পারে জানেন তো, কারণ গতবার পুরো ভোটের ওই প্রার্থী তালিকা নিয়ে তো কম রঙ্গ দেখেনি বাংলার মানুষ। একটা দলের দুটো প্রার্থী তালিকা প্রকাশ্যে চলে এসেছিল। এবার যদি দুটো কড়া বার্তা সামনে আসে, তাহলে তো একই রকমভাবে বিভ্রান্তি ছড়ানোর ভয় রয়েছে। তাই হয়তো ওই শ্যাম আর কুল দুই রক্ষা করে প্রকাশ্যে একটা চিঠি লেখা হলো, আর চিঠিটা পড়ে দিল ঘনিষ্ঠ মহল। যারা কাজ করতে পারে তাদেরকে যোগ্য দায়িত্ব দিয়ে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া, আবার যারা কাজ করার সুযোগ পাচ্ছে তাদেরও নিজের কাজের মধ্যে দিয়ে প্রমাণ করাটা উচিত। আর যে কাজের লোক তাকে সে যদি কাজ করার সুযোগ না পায় সেটাও যেমন অস্বস্তির, কিন্তু ঠিক তেমনি যে কাজ করার সুযোগ পাচ্ছে সে যদি নিজেকে প্রমাণ করতে না পারে তাহলে তার সেই জায়গায় থাকার কোনো যোগ্যতা নেই। সেই ক্ষেত্রে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যিনি মমতা ব্যানার্জিকে মাথায় রেখে আমাদের দলের সংগঠনকে মজবুত থেকে মজবুততর থেকে মজবুততম করেছে, তিনি সঠিক বার্তাই দিয়েছেন। সে তো বলেছিল দুর্নীতিমুক্ত পঞ্চায়েত জেলা পরিষদ গড়ে তুলবে, কটা দুর্নীতিগ্রস্ত জেলা পরিষদ পঞ্চায়েতকে শাস্তি দিয়েছে। এখন বলছে 100 দিনের কাজের টাকা আমরা দিয়ে দিলাম, কিন্তু টাকা যা চুরি করলো তাই করা ধরলো, কেন্দ্র সরকার ধরলো, রাজ্য সরকার ধরলো না, এটা চুরি থেকেই গেল, বরঞ্চ বাঁচানোর চেষ্টা করছে। কারণ গলার স্বর থেকে, কারণ হাতের লেখা থেকে যাতে মিলে না যায় তাদের সব ঘিরে দেওয়ার চেষ্টা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা লিখেছেন, নিজে লিখেছেন, স্পষ্টভাবে লিখেছেন, তার কোনো ভাব সম্প্রসারণ আমি করতে চাই না। তিনি সরকারের আন্তরিক শুভানুধ্যায়ী, তিনি তৃণমূল কংগ্রেসের সেনাপতি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি। ফলে সরকার যাতে ভালো চলে, সরকার যাতে আরও বেশি করে মানুষের আস্থাশীল হয়ে ওঠে, এই প্রার্থনা, এই শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কামনায় থাকবে, এটা তো খুবই স্বাভাবিক। ভবানীপুর কেন্দ্রে বহু ওয়ার্ডে বিজেপি এগিয়ে, তাহলে বার্তা দিতে হলে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে দিচ্ছে কিনা সেটা নিয়ে আলোচনা করুন। আর কাকে সরে যেতে হবে, কাকে থাকতে হবে, যিনি 7 লাখ ভোট লুট করে জিতেছেন তিনি এগিয়ে থাকবেন, আর জনগণের ভোটে যেখানে পিছিয়ে পড়েছে সেখানে তৃণমূল গিয়ে জঞ্জাল ঢেলে দিয়ে আসবে, অটো নিয়ে ঢুকে পড়বে, সেটাকেও কি উনি সমর্থন করছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় বিশ্রাম নেবেন, কীভাবে বিশ্রাম নেবেন, এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। কতটা বিশ্রাম নেবেন, কে কাকে কি বার্তা দিচ্ছে, নাকি এই বার্তার মধ্যে অন্য কোনো বার্তা লুকিয়ে আছে, মুখ্যমন্ত্রীর চেয়ারটা ফাঁকা করো, আমাকে সেখানে বসতে হবে, সে তো সময় এলে বোঝা যাবে।